হ্যালো, অলরেডি 9টা 5 বেজে গেছে। আমরা এখনই মিটিংটা স্টার্ট করে দিচ্ছি। ওকে, good evening everyone and welcome to today's international free workshop session. I am Tithipal, Assistant Academic Coordinator at Bangladesh Institute of Innovative Health Research BIIHR. On behalf of BIIHR, I warmly welcome you to all today's session, Introduction to Medical Image Analysis using Python for Health Research. BIIHR is a non-profit, student-led, research-based organization dedicated to promoting research culture, academic excellence, and skill development among students. Through workshops, research training, and academic programs, we aim to support and empower future researchers. BIIHR is an empowering emerging non-profit, student-led, and research-based organization. BIIHR is dedicated to arranging effective research-related training program for undergrad students. Today, we are honored to have Samia Jahan ma'am as our faculty tutor. She is currently a teaching assistant and postgraduate researcher at Bangladesh University of Engineering Technology, BUET. She is pursuing a master's degree in biomedical engineering, BUET, and is also actively involved in research at Bioinnovation Lab. She completed her BSc in Medical Engineering from Military Institute of Science and Technology, MIST, and has experience in biomedical research, laboratory techniques, and academic monitoring. We are delighted to have her with us today and look forward to learning from her valuable insight. Without further delay, I would like to invite Miss Samiha Jahan to begin the session. Thank you and over to you, Miss Samiha Jahan. Assalamu alaikum. Do everyone hear me? Walaikum assalam, we can hear you. Yes, ma'am, you are audible. Okay. I'm sharing my PPT. If it is visible, then ensure me. সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? হ্যালো। Yes. জি দেখা যাচ্ছে। Okay. Thank you for introducing me in a humble way. Thank you so much. আপনারা ওনার কাছ থেকে জানতে পেরেছেন আমি আমার ব্যাকগ্রাউন্ডটা কি। আমি মূলত হচ্ছে বর্তমানে বুয়েটে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি, আর সাথে সাথে আমি হচ্ছে যে আমার এমএসসিটা অনগোয়িং রেখেছি। আজকের টপিকটা আমি হচ্ছে বলবো যে বর্তমানকালের যদি মানে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোন একটা রিসার্চ সেক্টর থাকে সেটা, যেমন আমরা এখন যদি খেয়াল করি আমাদের বর্তমানে কি হচ্ছে,
হেলথ রিলেটেড সবকিছুই হচ্ছে মেশিন লার্নিং বা এআই বা ডিপ লার্নিং এর দিকে চলে যাচ্ছে। আর যদি হেলথ রিলেটেড কথা যদি আমাদের বলতে হয়, সবার ফার্স্টে আমাদের মাথায় কি আসে, বিভিন্ন ধরনের ডিভাইস যেগুলো হচ্ছে আমার ইমেজ টেকিং এ হেল্প করে। আর এই ইমেজ ডিভাইস গুলো কি কি থাকতে পারে, যেমন সিটি থাকতে পারে, দেন আমাদের এক্স রে আছে, এমআরআই আছে। এরা আমাদের এই ডিভাইস গুলো আমাদেরকে বিভিন্ন ধরনের ইমেজ অ্যানালাইসিস করতে হেল্প করে। বলবো ওরা আসলে হেল্প করে না, আমরা বলবো যে ওরা আমাদের টেকিং এ হেল্প করে, বাট অ্যানালাইসিস পার্টটা কারা করতে হবে, আমাদের করতে হবে অবশ্যই, যারা আমরা রিসার্চে আছি। এই কারণে বলবো যে মানে কোনো একটা ডিজিজ নিয়ে যদি আমাদের প্রথমে কাজ করতে হয়, তখন আমাকে ওই ডিজিজটার হয়তো আমাকে সিগন্যাল নিয়ে কাজ করতে হয়, হয়তো বা আমাকে ইমেজ নিয়ে কাজ করতে হয়। সেক্ষেত্রে আমি যদি ধরি যে একটা আল্ট্রাসাউন্ড ইমেজের কথা ধরা যাক, সেই আল্ট্রাসাউন্ড ইমেজটা যখন আমি নিচ্ছি, তখন নেওয়ার পরে আমার তখন আমার ফোকাস থাকে কি, যদি আমি এটা যদি প্রেগনেন্সির ক্ষেত্রে দেখি, তাহলে বেবির পজিশন দেখার ক্ষেত্রে আমি সেটা আমার ফোকাস থাকবে। আর যদি আমি ব্রেন টিউমারের কথা বলি, ব্রেনের একটা সিটি ইমেজ নিলাম বা এমআরআই নিলাম, সেক্ষেত্রে আমার কি ব্রেনটা টার্গেট থাকবে। বাট আমি এই যে ব্রেনের টিউমারটা টার্গেট থাকবে। এখন যে এই টিউমারটার কতটুক সাইজ, সেটা কি পজিশনে আছে, এটা কি ভালনারেবল নাকি লাস্ট স্টেজে আছে, সেটা বোঝার জন্য অবশ্যই তো আমাকে অ্যানালাইসিস করতে হবে। সে অ্যানালাইসিসটা করে আমরা মেইনলি হচ্ছে যে বিভিন্ন ধরনের মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর সাহায্যে আমাদের এই ইমেজ গুলো ডক্টরদেরকে হচ্ছে যে হেল্প করে বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং এ। বাট ইন হুইচ স্টেজ দে আর ইন দ্য ডিজিজ, মানে আমার ডিজিজটা কোন স্টেজে আছে সেটা কিন্তু ডক্টররা বলতে পারে না। সেক্ষেত্রে আমাকে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করে বুঝতে হয় যে আসলে আমার স্টেজটা কোথায় আছে। এই কারণেই বর্তমানে আমার মেডিকেল ইমেজ অ্যানালাইসিসের ক্ষেত্রে আমার যে কোডিং যে ব্যাপারটা, যে সেক্ষেত্রে আমি কোন কোডটা ইউজ করতেছি, সেটা কি পাইথন হচ্ছে নাকি সি প্লাস প্লাস হচ্ছে, নাকি হচ্ছে যে আমি ম্যাটল্যাব ইউজ করতেছি, সেগুলো জানার প্রয়োজন পড়ে। এটা বেসিক্যালি নির্ভর করে আপনার ইন্টারফেসের উপর, আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন তার উপরে। আমি যদি একটু গভীরে যাওয়ার আগে জানতে চাই যে আপনারা যদি একটু চ্যাট বক্সে বলেন আপনারা কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আছেন বা কোন ফিল্ড থেকে আছেন, তাহলে আমার জন্য সুবিধা হবে যে আমি কতটুকু ডিপে গিয়ে আপনাদেরকে বুঝাতে চাই আর কি। একটু সবাই যদি রেসপন্স করতেন। ওকে, দেখা যাচ্ছে এখানে ম্যাক্সিমামই হচ্ছে আমরা লাইফ সায়েন্স থেকে আছি। আহ অনেকে আছে, হ্যাঁ, লাইফ সায়েন্স এন্ড স্টেম ফিল্ড থেকে আছি। যেহেতু আমাদের প্রত্যেকটা স্টেম ফিল্ডেই এখন হচ্ছে দেখা যায় যে সিএসসি কোর্সটা একদম পুরো কম্পালসারি হিসেবে থাকে। আই গেস আপনাদের সবারই কোডিং সম্পর্কে একটু একটু হলেও ধারণা আছে। আহ তাহলে আমি হচ্ছে সামনে একটু আগাই। আহ যদি আপনাদের কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে, আপনারা চ্যাট বক্সে প্লিজ কোশ্চেন গুলো করে রাখবেন। আমি ইনশাল্লাহ এক একটা সেগমেন্টের পরে ওগুলো আনসার করার চেষ্টা করব। আমি যদি আজকে সেশনটাতে আমাদের কি কি আছে সেটা একটু হালকা ব্রিফ আইডিয়া দিতে চাই। প্রথমে আমাদের যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করতেছি, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিজিটাল মেডিকেল ইমেজ কি সেটা অবশ্যই আমাদের জানতে হবে। সেক্ষেত্রে এই ইমেজগুলোর কি কি ধরনের ফরম্যাট থাকে, সাথে আমি কিভাবে এদেরকে পাইথন ইউজ করে আমি অ্যানালাইজ করতে পারবো, এগুলোর অ্যাপ্লিকেশন কি কি, দেন আমার একটা ইমেজের কি কি ফান্ডামেন্টালস থাকতে পারে, কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, and which modalities I need to take a medical image, then how can I read the medical image format like DICOM, NIFTI. যদি আমি হালকা একটু ধারণা দিই, DICOM is one kind of format of medical image and NIFTI is neuroscience related
medical image format. And then we can also learn about some TIFF image format, then STL files, and some basic visualization of image. And last of all, I will introduce you to the whole process of medical image processing, that is start from the reading of an image, and then at last we'll see the feature extraction. এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আমাদের যে ইমেজ গুলো আছে, বর্তমানে যে ডিজিটাল ইমেজ, আমাদের ফোনে যে ইমেজ গুলো আমরা সেভ রাখি, এই ইমেজ গুলো কি আসলে কি হিসেবে সেভ থাকে? আপনাদের কারো যদি একটু ধারণা থাকে আপনারা মাইক অন করে বলতে পারেন, ইমেজটা আসলে কি কন্টেন্ট করে? Is it format like JPG format are you talking about? এটা আমি ফরম্যাটের কথা বলতেছি। হ্যাঁ, একজন বললো যে এরে অফ পিক্সেলস। হ্যাঁ, গুড, এটা আমি এই আনসারটাই চাচ্ছিলাম। আসলে মেইনলি এই যে এরে অফ পিক্সেলস সে কন্টেন্ট করে, আর মেইনলি আমাদের ইমেজ গুলো হচ্ছে একটা সংখ্যার সমাহার। হ্যাঁ, মানে যেটাকে আমরা বলতে পারি যে আমার ফুল কন্টেন্টস অফ নাম্বার। কারণ আমরা কি জানি, আমাদের কম্পিউটার কখনোই হচ্ছে যে এই যে মানে একটা ইমেজ বা কোনো ডাটা সে উইদাউট নাম্বার সে রিডই করতে পারে না। কারণ কম্পিউটারের সবকিছুই কি হয়, আমার সংখ্যা দিয়ে তাকে বুঝাতে হয়। যেমন আমরা কি জানি, আমরা কম্পিউটার অনলি নো অ্যাবাউট দ্য বাইনারি নাম্বার 0 and 1, আমাকে ওই and other values which is numerical form, সে শুধু নাম্বারকেই চিনে। তাই আমাদের যে বর্তমান যে ডিজিটাল ইমেজ গুলো আছে সেগুলো সবগুলো কিসে থাকে, আমার মেইনলি হচ্ছে একটা নাম্বারের সমাহার হিসেবে থাকে। আচ্ছা, এখন আমি যদি বলি আমার এই যে মেডিকেল ইমেজ অ্যানালাইসিসটা কেন দরকার, আমি ফার্স্টে শুরুতে ইন্ট্রোডাকশনে বলে দিয়েছিলাম যে সেটা কি হয়, আমার ডিজিজ ডায়াগনোস আমার হেল্প করে, ট্রিটমেন্ট রেসপন্সে আমার হেল্প করতেছে। যখন আমার একজন ডক্টর সার্জারি করতেছে, সার্জারির ক্ষেত্রে তাকে কি আমার একটা প্ল্যান করতে হয়, সে একটা পেশেন্টের হচ্ছে যে আমার যে ডিজায়ার অর্গানটা আছে সেই অর্গানের ইমেজটা নিল, দেন সে হচ্ছে যে তার সিচুয়েশন বুঝে সে তার সার্জারিটা প্ল্যান করলো। এরপরে কি হচ্ছে, আমার মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে বায়োমেডিক্যাল রিসার্চ। আমরা অলরেডি যখনই আমরা লিঙ্কডইন বা আমাদের ফেসবুক যে রিসার্চ গ্রুপ গুলোতে আছে, যখনই ঢুকি দেখি যে অলরেডি ব্রেস্ট ক্যান্সার ডিটেক্ট করা যায় আমার 4-5 বছর আগে থেকে। মানে এআই এর ডিপ লার্নিং এর এমন একটা ক্যাপাবিলিটি হয়ে গেছে, সে একটা ইমেজ দেখে বলে ফেলতে পারে যে একটা লেসিয়নের অবস্থান দেখে বা একটা হচ্ছে যে সেলের অ্যাকুমুলেশন দেখে সে বলে ফেলতে পারে যে আমার এই সেলটা থেকে 3-4 বছর পরে আমার কি হতে পারে, একটা ব্রেস্ট ক্যান্সার হওয়ার পসিবিলিটি হতে পারে। এখন যদি অ্যাপ্লিকেশনের কথা বলি, সেটা কি অলরেডি আমি বলে ফেলছি, ব্রেন আমার টিউমার ডিটেকশন এটা হেল্প করতে পারে, আলজাইমার ডিজিজ অ্যানালাইসিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক নাও এডেজ। এখন তাছাড়া আমার ক্যান্সার ডায়াগনোসিস আমার হেল্প করতে পারে, কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যাসেসমেন্টে অনেক হেল্প করতে পারে। এখন আপনারা বলতে পারেন যে কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যাসেসমেন্টে কিভাবে হেল্প করতে পারে, আমার যে ব্লকের সিস্টেম গুলো আছে, ব্লকের সিস্টেম গুলো তো আমি অবশ্যই কি করতেছি, ইমেজিং সিস্টেমের মাধ্যমেই তো নিচ্ছি। কার্ডিওভাস্কুলার ডিজিজ বলতে শুধু যে ইসিজি তা কিন্তু না, ঠিক না? ইসিজির মাধ্যমে সিগন্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডেটা নিতে পারি, ওইটা থেকে আমরা প্রেডিক্ট করতে পারি তার কি অ্যারিথমিয়া আছে নাকি নাই। কিন্তু হচ্ছে মেইনলি আমার ব্লকেজ সিস্টেমটা যদি আমাকে জানতে হয়, সেক্ষেত্রে তো আমার ইমেজ প্রসেসিংটা লাগবে। দেন হিস্টোপ্যাথোলজি ইমেজ অ্যানালাইসিস। এখন হিস্টোপ্যাথোলজি এই জিনিসটা যারা আপনারা বায়োটেকনোলজিতে আছেন তারা হয়তো অনেক ভালো করে জানেন যে আমরা যখন কোনো ধরনের এনিম্যাল ট্রায়াল করি বা হচ্ছে কোনো একটা স্কিন নিয়ে কাজ করতেছি বা সেল নিয়ে কাজ করতেছি, তার কি করি আমরা মেইনলি স্কিনটাকে নিয়ে আমরা হিস্টোপ্যাথোলজি টেস্ট করাই। ওই টেস্টটার হচ্ছে যে আমরা কি করি, স্লাইড বানিয়ে মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে আমরা হচ্ছে এটা জিনিসটা দেখি যে আমার যদি ওটাতে আমি যদি হিল দেখতে চাই, হিল দেখতে গেলে সেক্ষেত্রে আমার এপিথেলিয়াল লেয়ার ঠিক মতো হলো কিনা, বা হচ্ছে যে আমার যে ডার্মিস লেয়ারটা ঠিক মতো গ্রো করতেছে কিনা, বা আমি আমার যে আমার সেলের কি আমার
স্কিনের 3টা পার্ট থেকে, সেই 3টা পার্টের ডেভেলপমেন্ট ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেক্ষেত্রে আমাকে জানতে হেল্প করে। এমনকি সেটা আমার ক্যান্সার গ্রোথ বুঝতেও অনেকটা হেল্প করে। আমি যদি একটা এক্সাম্পল বলি, আমাদের ল্যাবে আমরা যে কাজটা করি, এখন আমি যেহেতু ওয়েট ল্যাবে কাজ করছি, আমাদের এনিম্যাল ট্রায়াল করতে হয়। এনিম্যাল ট্রায়ালে আমরা দেখি যে আমার যে ড্রাগটা আমি দিচ্ছি স্কিনে, সে ড্রাগটা ভালো মতো কাজ করছে কিনা। সেটা আমি এনিমেলে ইনকর্পোরেট করার পরে 14 দিন পরে আমি দেন হিস্টোপ্যাথোলজি টেস্ট করাই। সেই টেস্টটা করানোর পরে যে স্লাইডটা আছে সেটা থেকে আমি মাইক্রোস্কোপিক ইমেজ নিই। নেওয়ার পরে আমি ওটা থেকে হচ্ছে যে অ্যানালাইজ করে বলতে পারি যে আমার মানে ড্রাগটা ভালো কাজ করছে কিনা, আমার উন্ড হিলে হেল্প করছে কিনা। এখন দেখা যায় যে আমি কিছুদিন আগে, আপনারা অবাক হবেন, আমি জেমিনাইকে আর চ্যাটজিপিটি এন্ড ক্লড 3টাকে আমি একসাথে হচ্ছে যে একটা ইমেজ দিয়ে বললাম যে তুমি এটা সম্পর্কে আমার এক্সপ্লেনেশন দাও, ধারণা দাও। তখন তারা এত সুন্দরভাবে জিনিসটার এক্সপ্লেনেশন দিচ্ছে, মানে আমার উন্ড হিলিংটা যে আসলে ঠিকঠাক মতো হচ্ছে নাকি হচ্ছে না ওই ব্যাপারে আমি পুরো অবাক হয়ে গেছি। মানে তারা এত পরিমাণ হচ্ছে যে ডেভেলপ হয়ে গেছে। আর মেইনলি এটা কেন হচ্ছে, আমরা এত পরিমাণ ইমেজ বা হচ্ছে যে ডেটা তাদেরকে দিয়ে ট্রেন করাচ্ছি, তাদের মধ্যে এখন ক্যাপাবিলিটি হয়ে গেছে যে তারা নিজেরাই সিদ্ধান্ত দিতে পারবে, এরকম অবস্থা আর কি। আচ্ছা, আমি আর ডিপে না যাই, এখন যদি বলি পাইথন কেন ইউজ করব। আমাদের তো C++ আছে, দেন হচ্ছে ম্যাটল্যাব আছে, দেন হচ্ছে আপনার সি প্রোগ্রামিং আছে, আদার ল্যাঙ্গুয়েজ আছে যে ইন্টারফেসের সাথে মানে হচ্ছে অনেক বেশি ইউজফুল, তারা সেটা ইউজ করে আর কি। কেন পাইথন ইউজ করবো কেন? কারণ পাইথন হচ্ছে যে এত ইজি একটা ল্যাঙ্গুয়েজ, আপনি নিজে ওকে ট্রেন করতে পারবেন। আপনি নিজের ভাষাতে মনে হচ্ছে যে আপনি মানে লিখতেছেন, এরকম একটা অবস্থা। যেমন আমি হচ্ছে কিছুদিন আগে ম্যাটল্যাব দিয়ে একটা ইমেজ অ্যানালাইসিস করছিলাম। ম্যাটল্যাবের ক্ষেত্রে দেখা যায় যে কোডিং ফরম্যাটটা একটু ডিফিকাল্ট লাগে, বাট পাইথনের ক্ষেত্রে আমি নিজেই আমার নিজের মতো করে আমি এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট করে দেন আমার যা যা দরকার, যে লাইব্রেরি গুলো দরকার সেগুলো ইনস্টলের মাধ্যমে আমি ইজিলি দেখা যায় যে আমি করে ফেলতে পারতেছি। মানে কোনো বদাই নেই, যে বলতে গেলে আপনার মুখের ভাষাই আর কি, বলতে গেলে পাইথন অনেকটা। এখানে এই কারণেই বলা যে আমার ইজি টু লার্ন, ওপেন, এটার সোর্স অনেক বেশি। আপনি গুগলে একটা সার্চ দিবেন, সার্চ দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন যে আপনার কি কি লাইব্রেরিজ লাগবে, কি কি ইন্টারফেস লাগবে, আপনি কিভাবে খুব সহজে একটা ইমেজ অ্যানালাইসিস করতে পারবেন। তাছাড়া এটা আমার লার্জ সায়েন্টিফিক ইকোসিস্টেম আছে। আর হচ্ছে আমার মেডিকেল ইমেজিং এর জন্য লাইব্রেরিজ গুলো অনেক অনেক ভালো। যেমন ধরেন আমরা ফার্স্টে এখানে যদি বলি নামপাই, যেটা আছে নামপাইটা হচ্ছে যে একদম পুরো ইউনিভার্সাল। আপনি মেডিকেল ইমেজ প্রসেসিং করে বলেন বা ম্যাথমেটিক্যাল বলেন বা যে কোনো ফিল্ডে আপনারা আছেন, তাদের সবার জন্য নামপাইটা লাগে। এটা মেনলি কি আমার নিউমেরিক্যাল ক্যালকুলেশনের জন্য আমার এটা ইউজ করি। আর যদি বলি ম্যাটপ্লটলিবের কথা, এই ম্যাটপ্লটলিবটা হচ্ছে যে মেনলি আমার ভিজুয়ালাইজেশনে অনেক হেল্প করে। আমি একটা ইমেজ লোড করলাম, লোড করার পরে এখন হচ্ছে যে আমি এটাকে কি প্লট করতে চাই, ভিজুয়ালাইজ করতে চাই, সেক্ষেত্রে আমার একটা লাইব্রেরি লাগে, সেটা হচ্ছে ম্যাটপ্লটলিব। এখন থার্ড যেটা আছে আমার ওপেনসিভিটা, আর ফোর্থ যেটা আমার সাইকিক ইমেজ, এই দুইটা লাইব্রেরি মিলে আমার ইমেজ প্রসেসিং এ আমার অনেক অনেক হেল্প করে। মানে আমি লোডিং করব, ফিল্টার করব, দেন হচ্ছে ওটা থেকে আমি এনহ্যান্সমেন্ট করব, বা এই সব জিনিসগুলো আমি ওপেনসিভি আর সাইকিক ইমেজের মধ্যে পাবো। এরপরে যদি আমি বলি যে সিম্পল আইটি কে যেটা আছে, সেটাও ইমেজ প্রসেসিং আমার হেল্প করে, বাট আমরা আজকে এটা সম্পর্কে তেমন আলোচনা করব না। আমরা মূলত হচ্ছে যে ওপেনসিভি, সাইকিট ইমেজ, ম্যাটপ্লটলিব আর নামপাই নিয়ে আলোচনা করব আজকে। আর দেন পাইডাইকম, যেটা হচ্ছে যে আমাদের ডাইকম ইমেজ রিডিং এ অনেক হেল্প করে। এখন আপনারা বলতে পারেন ডাইকম ইমেজটা কি, সামনে আমি এটা নিয়ে পুরোপুরি আলোচনা করব, আমার একটা স্লাইড আছে ডাইকম নিয়ে, তখন আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেন এনআই বেবল যেটা আছে, সেটা হচ্ছে মেইনলি আমার নিউরো সায়েন্স রিলেটেড যে ইমেজ গুলো আছে, আমার মেইনলি হচ্ছে ব্রেন রিলেটেড ইমেজগুলো হচ্ছে আমার রিডিং এ হেল্প করে। আর ভিটেকে হচ্ছে মেইনলি আমার 3D ভিজুয়ালাইজেশনের জন্য, সেটা ভিডিও হইতে পারে বা অন্য রিলেটেড আপনার 3D ভিজুয়ালাইজেশনের যে আমার ফরম্যাট গুলো আছে, সেই জন্য আমি ভিটেকে ইউজ করব। এখন যদি আমি আসি, আমাদের যে ইমেজ প্রসেসিং এর কথা এতবার বলতেছি, ইমেজ প্রসেসিংটা আসলে কি?
হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কয়েকটা ধাপ ফলো করতে হয় আর কি, স্টেপ ফলো করি আমরা। সেটা হচ্ছে কি, আমার প্রথমে একটা মেডিকেল ইমেজ নিতে হবে, অবশ্যই, যেহেতু মেডিকেল ইমেজ নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। এরপরে এই মেডিকেল ইমেজটা কি হইতে পারে, আমার ডাইকন ফরম্যাটে হইতে পারে, আমার হচ্ছে NIFTI ফরম্যাটে হইতে পারে। সেই জিনিসটাকে আমার কি করতে হবে, ইমেজটা রিড করতে হবে। আপনাদেরকে আমি আজকে যে যে ইমেজ গুলো রিড করাবো সেগুলো মেইনলি আমার জেপিজি বা হচ্ছে যে আপনার টিফ ফরম্যাটের ফাইলই আমি ডাইকন ফরম্যাটে দেখাবো না। নর্মাল একটা ইমেজ নিয়ে কিভাবে আমরা ইমেজ প্রসেসিং করতে পারি সেটাই আমি দেখাবো আর কি। এরপর আমার কি করতেছি, ওই ইমেজটাকে তো আমি রিড করলাম। আমরা কিছুক্ষণ আগে আমাদের একজন বললো যে আমার ইমেজটা কি এর অফ পিক্সেলস, আর আমি সাথে কি যোগ করলাম, মেইনলি আমার ইমেজটা একটা কি নাম্বারের কম্বিনেশন। তাহলে এই নাম্বারের কম্বিনেশনটাকে আমাকে একটা অ্যারেতে কনভার্ট করতে হবে। সকল সেটা আমার কি নামপাই ইউজ করা লাগে, কি নামপাই ইউজ করে আমি একটা অ্যারেতে কনভার্ট করলাম। দেন আমি কি করছিলাম, আমি ম্যাটপ্লটলিব বললাম না ভিজুয়ালাইজেশনের জন্য, দেন আমি ওই জিনিসটাকে আমি ভিজুয়ালাইজ করতে চাচ্ছি ম্যাটপ্লটলিব ইউজ করে। এরপরে আমি ইমেজ প্রসেসিংটা করব। এই ইমেজ প্রসেসিংটা কি দিয়ে করব বলছিলাম, ওপেন সিভি দিয়ে করব বলছে। এখন এই ওপেন সিভির মধ্যে আমার কি কি থাকতে পারে, ফিল্টারিং থাকতে পারে, আমি অলরেডি মেনশন করছি, নর্মালাইজেশন থাকতে পারে, পেনমেন্ট থাকতে পারে, দেন আমার এনহ্যান্সমেন্ট থাকতে পারে। এরপরে আমার থাকে হচ্ছে ইমেজ অ্যানালাইসিস। এইটা হচ্ছে যে আমার এই অ্যানালাইসিস পার্টটা আমার মেনলি মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর যে ফিচার এক্সট্রাকশন গুলো ওইটার কাজে অনেক হেল্প করে। যেমন সেগমেন্টেশন, আমার হয়তো কি হইতে পারে, যেমন ধরেন আমার ব্রেনের যে টিউমারটা আছে, টিউমারটা হচ্ছে একটা এরিয়া, তার মধ্যে কি অনেক সেল ডেন্স হয়ে আছে, কিন্তু আমার নর্মাল সেলস গুলো থেকে তার কি ডেন্সিটি বেশি। তাহলে কি হচ্ছে, নর্মাল সেল থেকে টিউমারকে যদি আমি একটু আলাদা করতে পারি তাহলে কি হচ্ছে, ওই জিনিসটাকে আমি বলতেছি সেগমেন্টেশন। হ্যাঁ, তাহলে দুইটার আমার কি কি হলো, ডেন্সিটি আলাদা ভিত্তিতে আমি তাদেরকে কি করলাম, আলাদা করলাম। হ্যাঁ, ওইটা একটা ওয়ান কাইন্ড অফ সেগমেন্টেশন বললাম। তারপর ওইটা থেকে এই ডেন্সিটির ভিত্তিতে আমি কি করছি, তাদেরকে যেহেতু আলাদা করছি, তাহলে ওই আমার নর্মাল সেলের যে এরিয়াটা আর টিউমার সেলের এরিয়া বের করতে পারবো, তার সাইজও বের করতে পারবো। সেটাই হচ্ছে মেইনলি আমার ওয়ান কাইন্ড অফ ফিচার এক্সট্রাকশন। দেন ওইটার ভিত্তিতে আমার যদি একাধিক টিউমার থাকে ব্রেনের মধ্যে, তাহলে তাদের সাইজের ভিত্তিতে আমি বলতে পারবো, আমি তাদের ক্লাসিফিকেশন করতে পারবো, মানে একটা সহজ বাংলায় আর কি বোঝানোর জন্য। এন্ড দেন ওইটা থেকে আমি ডায়াগনোস করে বলতে পারবো যে আমার স্টেজটা কি, আমার আমার ব্রেনের যে টিউমারটা হচ্ছে সে কি হায়ার লেভেলে আছে নাকি লাস্ট নাকি হচ্ছে মাত্র স্টার্টিং পজিশনে আছে, সেটা আমি ডিসাইড করতে পারবো। এরপরে যদি আমি যাই, সেটা হচ্ছে কি হোয়াট ইজ ডিজিটাল ইমেজ। এটা সম্পর্কে আমাদের অলরেডি ধারণা হয়ে গেছে, আমি এটা বললাম ম্যাট্রিক্স অফ পিক্সেলস। এখন আমরা ম্যাট্রিক্স কথাটা এতক্ষণ পর্যন্ত বলি নাই। হ্যাঁ, আমরা এতক্ষণ পর্যন্ত বলছি অ্যারে অফ পিক্সেলস বলছি। আসলে মেইনলি যে আমরা যে 11-12 ম্যাট্রিক্স পড়ে আসছি, আমরা যারা এখন বিএসসি পড়তেছি, বিএসসি তেও আমাদের হচ্ছে যে 1-1 বা 1-2 ম্যাট্রিক্স এর একটা আমাদের ম্যাথ করাই লাগে। ওইটার মধ্যে আমরা ম্যাট্রিক্স এর হায়ার ভার্সন সম্পর্কে জানতে পারি, ওইখানে আমরা বিভিন্ন ধরনের কার্নেল সম্পর্কে জানতে পারি। এখন কার্নেল কথাটা আপনারা একটু মাথায় রাখেন, কেন এই কথাটা বললাম এটা পরে এক্সপ্লেন করব। এখানে দেখবেন যে আমরা আসলে কি একটা পিক্সেল, আমরা যখন একটা ম্যাট্রিক্স এর কথা বলি, ম্যাট্রিক্স এর কি থাকে, ডাইমেনশন থাকে না, কি আপনার হইতে পারে সেটা 5x5 ম্যাট্রিক্স, মানে কি তার রো 5 আর কলামও 5, ঠিক না? ঠিক তেমনি আমার ইমেজটাকেও আমি ওইভাবেই রিপ্রেজেন্ট করার ট্রাই করি। হ্যাঁ, হয়তো এটা হইতে পারে যে বিটের ভিত্তিতে হইতে পারে বা পিক্সেলের ভিত্তিতে হইতে পারে। এখন আমাদের যে ইমেজ গুলো থাকে, মেডিকেল ইমেজের কথা স্পেশালি, সেটা মেইনলি আমার হচ্ছে 8 বিট হইতে পারে, 16 বিট হইতে পারে, 32 বিট হইতে পারে, 64 বিট হইতে পারে। এখন এই যে যদি আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা ও সরি, আচ্ছা, ফ্লোটিং উইন্ডোটা আমি মেনলি দেখেছিলাম আসলে শেয়ারিংটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা বোঝার জন্য। আমি আচ্ছা ক্লোজ করে দিচ্ছি। যদি আমার বাই এনি চান্স কখনো শেয়ার অফ হয়ে যায়, আপনারা প্লিজ আমাকে বলবেন। এখন কি আপনারা পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যালো, Yes. ওকে, আপনারা একটু রেসপন্স করেন। দেখা যাচ্ছে।
হ্যাঁ একটু রেসপন্স করেন, কারণ যখন আমি শেয়ারিং এ চলে যাচ্ছি তখন হচ্ছে যে আপনাদের মেসেজ গুলো আমি দেখতে পাচ্ছি না, যার কারণে আমি ফ্লোটিং উইন্ডোটা হচ্ছে যে আমি অন করে রেখেছিলাম। ওকে, এখন যদি আমাদের 8 বিট ইমেজের কথা বলি, 8 বিট ইমেজ বলতে বোঝাচ্ছে যে আমার এখানে 2^8 সংখ্যক আমার কি থাকতে পারে, পিক্সেল থাকতে পারে, ঠিক আছে, পিক্সেল ভ্যালু থাকতে পারে। এখন 2^8 হলে সর্বোচ্চ হয় 256, আর আমার সবসময় ভ্যালুগুলো স্টার্ট হয় 0 থেকে। তো আমার হচ্ছে একদম আমি যদি 0 থেকে স্টার্ট করি তাহলে 256 লাস্ট ভ্যালুটা হবে হচ্ছে আমার 255। হ্যাঁ, সেক্ষেত্রে আমার 0 বলতে আমি ব্ল্যাক কে বুঝাবো, আর 255 কে বুঝাবো হচ্ছে আমার হোয়াইট। তার মানে আমার ইন্টেন্সিটি হায়ার মিনস আমার হচ্ছে 255, আর 0 মিনস আমার ব্ল্যাক, ইন্টেন্সিটি লোয়ার। ওকে, এখন আপনাদের যদি আমি বলি যে আমার ইমেজের ভেরিয়েশন, ইমেজ 2 টাইপস হইতে পারে আমাদের এখানে কাজ করার ক্ষেত্রে, একটা কালার ইমেজ হইতে পারে, একটা গ্রে স্কেল ইমেজ হইতে পারে। গ্রে স্কেল ইমেজ সবসময় 8 বিট হয়, তার মানে তার চ্যানেল একটা। আমি এখানে চ্যানেল কথাটা উল্লেখ করলাম, এখানে মনে রাখবেন চ্যানেল কয়টা, এখানে 8টা। আর হচ্ছে যে যখন এই চ্যানেল হচ্ছে যে একটা যখন হচ্ছে, তার মানে হচ্ছে এখানে আমার 0 থেকে 255 এর একটা চ্যানেল থাকবে, এখানে সবগুলো ভ্যালু 0 থেকে 255 পর্যন্ত থাকবে। আর এই যদি আমি বলি যে কালার ইমেজের কথা, সেক্ষেত্রে সেটার ভ্যালু থাকবে হচ্ছে যে আমার তিনটা চ্যানেলের ভ্যালু থাকবে। সেক্ষেত্রে আমার 0 to 255 তিনটা চ্যানেলে আমার হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। যেমন ধরেন রেড এর ক্ষেত্রেও আমার 0 থেকে 255 পর্যন্ত তার ইন্টেন্সিটি লেভেল থাকবে। আর এক্ষেত্রে হচ্ছে যে আপনার যদি আমি বলি একটু ক্লোজ করে যদি বলি, এখানে খেয়াল করেন এই যে কালার ইমেজের ক্ষেত্রে আমার কালার ইমেজ সবসময় তিনটা চ্যানেল নিয়ে গঠিত, তিনটা চ্যানেল। আর এই ক্ষেত্রে আমার রেড, গ্রিন আর ব্লু থাকবে, যেটাকে আমরা বলি আরজিবি বলি। এন্ড প্রত্যেকটা চ্যানেলে আমার 8 বিট করে থাকবে, 8 বিট করে থাকবে। এন্ড আমার টোটাল বিট থাকবে কালার ইমেজের ক্ষেত্রে 24 বিট। আর এক্ষেত্রে ভ্যালুগুলো যেটা আমি বললাম সবগুলোর হচ্ছে যে আমার সর্বনিম্ন ইন্টেন্সিটি থাকবে 0, সর্বোচ্চ ইন্টেন্সিটি থাকবে আমার হচ্ছে 255। এখন যখন আমরা একটা ডিজিটাল ইমেজ নিয়ে বলবো কথা, তখন আমাদের পিক্সেল, রেজুলেশন আর ডাইমেনশন এই তিনটা কথা চলে আসে। পিক্সেল কি, আমার সবচেয়ে স্মলেস্ট এলিমেন্ট যেটা আর কি। এই যে এখানে আমার যে আপনারা কি অ্যানোশন গুলো দেখতে পাচ্ছেন, এখানে যেমন ধরেন 170, এই 170 হচ্ছে যে আমার 170 যে আমার সেলটা আছে, সেই সেলটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমার পিক্সেল। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ইমেজ এলিমেন্ট কন্টেনিং ইন্টেন্সিটি ইনফরমেশন। ওকে, আর রেজুলেশন যদি বলি তাহলে টোটাল নাম্বার অফ পিক্সেল ইন এন ইমেজ। তাহলে এখানে আমার টোটাল নাম্বার যতগুলো থাকবে, যদি এটা আমার ডাইমেনশন থাকে 5x5, তাহলে 5x5 ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমার 25 তখন কি হতে পারে, 25 পিক্সেল ভ্যালু সেল থাকবে। তাহলে সেক্ষেত্রে আমার 25 সেল হচ্ছে যে পিক্সেল আমার কি করবে, টোটাল নাম্বার অফ পিক্সেলকে রিপ্রেজেন্ট করবে। আর এখানে যদি আমি বলি, এখানে যেমন ধরেন আছেন 512x512 একটা ইমেজের কথা বললো, 1024x1024, এরকম অনেকগুলো পিক্সেল থাকতে মানে আমার ডাইমেনশন ওয়াইজ ইমেজ থাকতে পারে। এখন ডাইমেনশনের ক্ষেত্রে আমি যদি বলি, ডাইমেনশন হচ্ছে 2D ইমেজ হইতে পারে, 3D ইমেজ হইতে পারে। 2D ইমেজের ক্ষেত্রে আমার সবসময় এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস থাকবে, আর 3D ইমেজের ক্ষেত্রে ম্যাম, আমাদের হয়তো এদিকে কয়েকজন ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট আছে, যদি ইফ পসিবল ইংলিশে বললে হয়তো তাদের জন্য ধরতে পারা সুবিধা হবে। আচ্ছা আমি ট্রাই করব হচ্ছে যে ট্রান্সলেট করে দেওয়ার জন্য, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট যেহেতু বাংলা, সবাই বলছে বাংলায় বলতে, আর আমাকেও বলা হয়েছে ডেলিভার করতে বাংলাতে। আমি হচ্ছে যে মিক্স করে বলা ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে ম্যাম। আচ্ছা তাহলে আমি হচ্ছে কোডিং পার্টটাতে চলে যাই। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি আপু। ওকে, আমাকে একটু স্লাইটলি টাইম দেন, আমি হচ্ছে আমার অ্যাপটা অন করিনি কোডিং এর। আচ্ছা, এটার ফাঁকে ফাঁকে আমি আপনাদের বলি,
আমি হচ্ছে মেইনলি এখানে অ্যানাকোন্ডা নেভিগেটর ইউজ করতেছি আর কি। অ্যানাকোন্ডা যে আমাদের ইন্টারফেসটা আছে সেটা, কারণ এটার মাধ্যমে আপনি জুপিটার ইউজ করতে পারবেন, দেন হচ্ছে যে আপনি স্পাইডার ইউজ করতে পারবেন এন্ড আদার পাইথন প্ল্যাটফর্ম ইউজ করতে পারবেন। আমার সুবিধার জন্য আমি হচ্ছে যে মেইনলি স্পাইডার ইউজ করে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে জুপিটারেও করতে পারেন। এটা খুবই ফ্রেন্ডলি। আপনারা যখন ইউটিউবে সার্চ দিবেন অ্যানাকোন্ডা নেভিগেটর ইনস্টলেশন প্রসেস, ওখানে অনেক ইজিলি পাবেন কিভাবে হচ্ছে যে অ্যানাকোন্ডা ইনস্টল করতে হবে, দেন স্পাইডার লঞ্চ করতে হবে। আমি আপাতত ওগুলাতে যাচ্ছি না, আমি সরাসরি হচ্ছে যে কোডিং সেশনটাতে চলে যাচ্ছি। এখন আপনারা হয়তো আমার যেহেতু আমি হোল স্ক্রিন শেয়ার করেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার মেইনলি নেভিগেটরটা অন হচ্ছে, এরপর আমি হচ্ছে স্পাইডারটা লঞ্চ করব। আই গেস অনেকেরই হচ্ছে যে I'm starting the coding section while I'm using the Anaconda Navigator. You can get the whole video from the YouTube where you can easily understood how you can install Anaconda Navigator, and from there you can launch the Spider. And Spider is so much useful for me, and I'm familiar with this interface. That's why I'm using the Spider. You can also use the Jupyter platform for image processing using the Python. Is it visible to you? Yes, ma'am. Okay. Here you can see various kind of apps: PyCharm, Anaconda AI Navigator, Anaconda Toolbox, Anaconda Cloud Notebooks, then Jupyter, and also Spider. And here I'm going to launch the Spider app. Do you see the interface? Yes, ma'am, it is visible. Okay. I'm starting with from the first. First, after launching the Spider, you can see the file section. Do you see the file section? Yes, ma'am. Yes. From here, I'm going to open a new file. Okay. I'm going to open a new file. Now I'm going to save it in my desired file section. And it is important that if you save any image, then you have to save it in the same file destination where your code file is. For this reason, I as my okay, sorry, okay, as my all the picture is in okay, just a minute. My image processing file here. I'm going to give a name like BIHHR. BIIHR. If I wrong or not, I have no idea. Okay. Here you can see the supported text files. You don't need to bother which extension it is or not. It is automatically saved in the Python format. Okay. Now I'm going to save. Okay. Here, if I go to my PPT, you can see my first step is loading or read the image. Okay. If I go, if I told you the thing is
you can see at the first of our lectures, I told you some library of Python. One is OpenCV, another is Matplotlib, and another one is NumPy. Here you can see that I am importing CV2. First, you have to type import CV2. যখন আমি পাইথনে কাজ করব, পাইথনে কাজ করতে গেলে কোনো একটা লাইব্রেরি যখন আমি ইম্পোর্ট করতে চাবো, তখন আমি কনসোলেও আমি হচ্ছে ইনস্টল, যেমন আমি হচ্ছে পিপ ইনস্টল, দেন আমার ডেজায়ার যে লাইব্রেরিটা আছে সেটা লিখে আমি হচ্ছে ইনস্টল করতে পারবো আমার কনসোল থেকে। আপনি এখানে দেখতে পারবেন তিনটা আমার হচ্ছে যে উইন্ডো আছে। একটা হচ্ছে যে আমার এটাকে আমি বলি হচ্ছে এডিটর, দেন এটা আমার এই ফাইলটা হচ্ছে যে আমার কনসোল, আর এই ফাইলটা হচ্ছে যে আমার ইউজার। সরি, এই ফাইলটা হচ্ছে আমার মেইনলি আমাকে বিভিন্ন ধরনের আমার ভেরিয়েবল এক্সপ্লোর করতে, ডিবাগ করতে, প্রোফাইলিং করতে আমাকে হেল্প করে। এখন যদি আমি ফার্স্টে যদি আমি বলি যে কনসোলে যদি আমার কোনো কিছু ইনস্টল না হয় বাই এনি চান্স, তখন আমাকে সার্চ দিতে হবে কি, আমি যদি অ্যানাকোন্ডা ইউজ করি তখন আমাকে সার্চ দিতে হবে অ্যানাকোন্ডা প্রম্পট। এই অ্যানাকোন্ডা প্রম্পটে গিয়ে আপনাকে একটু স্লাইটলি ওয়েট করতে হবে। ইউ হ্যাভ টু ওয়েট ফর এ হোয়াইল, দেন ইফ ইউ টাইপ you desire library name, then it automatically install. It will automatically install. এখন আমি হচ্ছে সরাসরি ইম্পোর্টটা, আমার যেহেতু অলরেডি ইম্পোর্ট করা আছে, ইনস্টল করা আছে লাইব্রেরি গুলো, তা আমি এখানে হচ্ছে যে সরাসরি আমি কল করব। যখনই কোনো কিছু কল করব আমি পাইথনে, তখন আমাকে ইম্পোর্ট দেন আমার লাইব্রেরি নেমটা বলা লাগবে। এখানে আমি CV2 হচ্ছে বলতে আমি বুঝাচ্ছি ওপেন সিভি কে বুঝাচ্ছি। ওকে, আমরা যখনই পাইথনে OpenCV কে কল করব তখন আমি CV2 দিয়ে কল করব, এটা মাথায় রাখতে হবে। দেন আমি কি বললাম, আমার ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে যেহেতু আমি রিড করতে চাচ্ছি, রিড করার জন্য আমি OpenCV ইউজ করতেছি। সেকেন্ড, আমি যেহেতু ভিজুয়ালাইজ করতে চাই, ভিজুয়ালাইজ করার জন্য আই হ্যাভ টু ইউজ Matplotlib. হ্যাঁ, হিয়ার আই ইউজ again I call Matplotlib library. ওকে, এখন আমি হচ্ছে যে আমার কি করে ফেললাম, ম্যাটপ্লটলিব লাইব্রেরি থেকে আমি কাকে কল করতেছি, আমি প্লট, আমার হচ্ছে যে প্লটকে কল করতেছি, যেটা আমার পাই প্লট হিসেবে আমার ম্যাটপ্লটলিবের মধ্যে আছে। এখন আমার তো এত বড় নাম সবসময় কল করা সম্ভব না। আমি কখনোই হচ্ছে তাকে পাই প্লট হিসেবে লিখতে লিখতে আমার হাত ব্যথা হয়ে যাবে। আই ফিল টায়ার্ড টু রাইট পাই প্লট again and again. For this reason, I trained my environment PyPlot as a PLT. Do you understand? Is it clear to everyone? Okay. Then my another necessary library is NumPy. Here another thing is, without using matplotlib.pyplot, you can also call the library using from matplotlib import pyplot as plot. I have already mentioned in the slide, you have seen, I think. Okay, after that, as I called my all the libraries, now I can easily import the image. আপনাদের কি দেখতে সমস্যা হচ্ছে if I using two windows at once? No, ma'am, it's perfect. Okay. Here you can see
আমি এখানে কি করলাম, ইমেজটাকে হচ্ছে রিড করার জন্য আমি CV2 তো অলরেডি আমি ইম্পোর্ট করে ফেলছি। এখন CV2 এর আন্ডারে আমি কি করতে চাচ্ছি, ইমেজটাকে রিড করতে চাচ্ছি। ফর দিস রিজন আই রাইট CV2.imread, I am read, okay, and then I have to mention my image destination. Here my image in the আমার হচ্ছে যে যে ফাইল ডেস্টিনেশনটা আছে, সেখানে আমি হচ্ছে যে ইমেজ প্রসেসিং নামক একটা ফোল্ডারে আমি আমার টিউমার ডট জেপিজি নামে আমি একটা আপনার ইমেজ সেভ করে রেখেছিলাম। সেই ইমেজটার আমি ডেস্টিনেশন দিয়ে দিয়েছি। আপনারা সব সময় কোন একটা ইমেজে গিয়ে, যেমন ধরেন আমি হচ্ছে এখানে যদি যাই, ওকে, এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই যে টিউমার, ডু ইউ সি দ্য ফাইল? আমি একটু বড় করে দেই। দেখার সুবিধার জন্য ওকে, দিস ওয়ান। এখন আমি যদি এটাকে আমি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর আপনি দেখতে পারবেন কপি অ্যাজ পাথ। ডু ইউ সি? Yes. হ্যাঁ, আমি যখন কপি পাথটা করে ফেলবো তাহলে আমার ডেস্টিনেশনটা আমার ইজিলি কপি হয়ে যাবে, তাহলে আমার ডেস্টিনেশন ভুল হওয়ার কোনো মানে প্রবলেমই থাকবে না। সেই ক্ষেত্রে আমি সরাসরি এখানে কি করে দিচ্ছি, পেস্ট করে দিব। এখন একটা প্রবলেম হচ্ছে, যখন আমি ডেস্টিনেশনটা কপি করি সেক্ষেত্রে হয় কি, এই যে আমার ব্যাকস্ল্যাশটা যেটা আছে, ব্যাকস্ল্যাশটা আমার এখান থেকে একটু চেঞ্জ করে নিতে হবে, না হলে হচ্ছে পাইথন এটা রিড করতে পারে না, আমাকে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। আর সবসময় আমি এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করব। আচ্ছা, আই গেস ইট ইজ অলরেডি ডান। এখন আমি হচ্ছে এখানে আমরা যদি উপরে আমাদের যে অপশন গুলো আছে সেগুলো যদি খেয়াল করি, এখানে আমরা রান ফাইল একটা অপশন আছে, আপনি এখানে দেখবেন রান সেল নামক একটা অপশন আছে, দেন হচ্ছে আমার রান কারেন্ট লাইন অর সিলেকশন একটা অপশন আছে। আমরা এটা রান কারেন্ট লাইন এন্ড সিলেকশন এটা আমরা পরে ইউজ করবো। আপাতত আমি হচ্ছে রান ফাইল দিলেই আমার হচ্ছে পুরো কোডটা হচ্ছে আমার এখানে রান হবে। এখন দেখবো যে রান হয় কিনা। আচ্ছা, এখানে গিয়ে আমার একটু চেঞ্জ করা লাগবে। জাস্ট এ মিনিট। There have been some problem. ওকে, আচ্ছা, আপনারা কি এটা দেখতে পাচ্ছেন এখন? আমি হচ্ছে আমার আরেকটা উইন্ডো একটু ওপেন করেছি। ডু ইউ সি? হ্যালো, ওকে। আচ্ছা, এখন আমি হচ্ছে আমি আমার এই যে এই পার্টটুকু, আমি কোডের আমার এই পার্টটুকু হচ্ছে যে আমি রান করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি হচ্ছে যে যেহেতু এই অংশটুকু রান করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে রান কারেন্ট লাইন অর সিলেকশন আমি যদি দিই, তখন সেক্ষেত্রে আমার এটা এই অংশটুকুই আমার রান করবে। আচ্ছা, which problem happens select this method. Just a minute.
আচ্ছা, আমাকে একটু 1 মিনিট টাইম দেন। আমার মেইনলি হচ্ছে এখানে একটু কনসোলে প্রবলেম করতেছে, ইমেজটা শো করতেছে না কনসোলে। আচ্ছা, আমি পরের পার্টটাতে যাই, তখন আপনাদের জন্য আরো ইজি হবে। এরপরে নেক্সট পার্টটা হচ্ছে, আমি আপনাদের এখন কোড থেকে পুরো বুঝাচ্ছি, আমি আর পিপিটি তে যাচ্ছি না। আমার নেক্সট স্টেপ হচ্ছে যে আমি কি করব, এই যখন ইমেজটাকে রিড করা আমার হয়ে যাবে, তখন সাথে সাথে আমার কি করতে হবে, তাকে আহ সেই CV2 দিয়ে যখনই আমি কোনো কিছু রিড করব, সেটা আমার গ্রে হিসেবে রিড হয়ে যাবে। কি হিসেবে রিড হবে? গ্রে হিসেবে রিড হবে। আমি তাকে RGB ইমেজ হিসেবে দেখতে পারবো না। দ্যাটস ওয়াই আমি যদি এই CV2.cbt কালার লিখে আমার ইমেজটাকে যদি কালার BGR টু RGB করি, তাহলে আমি যে ইমেজটা দেখবো সেটা হবে অবশ্যই আমার কি RGB ইমেজ হবে। এই RGB ইমেজটাকে আমি এখন দেখতে চাচ্ছি। দেখার জন্য হচ্ছে যে আমার আমি কি দিলাম, এই প্লট অপশনটা কোথায় থাকবে? আমার ম্যাটপ্লটলিব লাইব্রেরি আন্ডারে থাকে। আমি অলরেডি সেটা কল করে ফেলছি। এখন প্লট ফিগারটা মানে আমার যে ফিগার সাইজটা হবে বা আমার ইমেজ সাইজটা, সেটা 6x6 হবে, সেটা আমি মেনশন করে দিলাম। এরপরে হচ্ছে যে আমি ইন শো দিয়ে বুঝাচ্ছি আমি ইমেজটাকে দেখতে চাচ্ছি, RGB ইমেজটাকে দেখতে চাচ্ছি। এখন এর পরের ধাপটা হচ্ছে যে আমার কি টাইটেল, আমার ইমেজের কি টাইটেল হবে, ওই টাইটেলটা আমি প্লট ডট টাইটেল দিয়ে অরিজিনাল এমআরআই হিসেবে লিখলাম। দেন আমার প্লট ডট এক্সিস দিয়ে আমি সে এক্সিসটাকে অফ করে দিলাম, মানে আমি এক্সিস দেখতে চাচ্ছি না, আমার XY এক্সিসে কি আছে না আছে এটা আপাতত আমার দেখার দরকার নেই। দেন আমার প্লট শো, আমি যে জিনিসটা এতক্ষণ পর্যন্ত আমি RGB ইমেজটা দেখতে চাচ্ছি, সেটার প্লটটাকে আমি শো করতে চাচ্ছি। এখন আমি এতটুকু পর্যন্ত যদি আমি রান করি, নাও ইউ উইল সি ইনশাল্লাহ। ওকে, এই যে আমি এখন কনসোলটাকে যে আমি বড় করে দেখাই, আপনারা দেখতে পারবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন? Yes, ma'am. হ্যাঁ, এখানে আপনারা দেখবেন যে আমি যে এমআরআই অরিজিনাল ইমেজটা নিচ্ছি, সেটাই আমার হচ্ছে এখন শো করতেছে। আমি যে CV2 দিয়ে যখন রিড করেছিলাম, আমি অলরেডি বলেছি সেটা কি হিসেবে, গ্রে ইমেজ হিসেবে আমার হচ্ছে যে রিড হয়। যার কারণে হচ্ছে যে আমি ওটাকে আমি আবার RGB তে হচ্ছে যে কনভার্ট করে দেন আমি এই ছবিটা অরিজিনাল ইমেজটা পাচ্ছি। আর তার ডাইমেনশনটা কত? আমার 6x6, যেটা আমি মেনশন করে দিয়েছি। আর এরপরে হচ্ছে যে আমার এটার এক্সেসটাকে আমি অফ করে দিয়েছি, এটা আমি অলরেডি মেনশন করেছি। এরপরে যদি খেয়াল করেন, আমার এই আমার ইমেজটাতে দেখবেন যে অনেক ডট ডট আছে। ইট ইজ এ নয়েজি ইমেজ, ঠিক আছে? আমি এমন একটা ইমেজ নিয়েছি যেটা আমার হচ্ছে নয়েজি ইমেজ, যেটাকে আমি হচ্ছে ফিল্টার করে আমি হচ্ছে যে একটা ক্লিয়ার ইমেজে কনভার্ট করতে পারবো। কারণ মাঝে মধ্যে দেখা যায় আমাদের মেডিকেল ইমেজ গুলো এত নয়েজি হয় যে সেক্ষেত্রে তাকে আমার প্রসেস করার প্রয়োজন পড়ে। আর এই প্রসেসটা আমরা করি বিভিন্ন ধরনের ফিল্টারের মাধ্যমে। এই ফিল্টারটা হতে পারে হয়তো গাউসিয়ান ফিল্টার হতে পারে, সেটা হতে পারে হচ্ছে আবার এভারেজ ফিল্টার হতে পারে, মিডিয়ান ফিল্টার হতে পারে। এগুলো ইউজ করার মাধ্যমে আমরা মেনলি হচ্ছে পিকচারটাকে হচ্ছে ক্লিয়ার করার ট্রাই করি। সেক্ষেত্রে আবার সল্ট অ্যান্ড পেপার একটা কথা আছে, হ্যাঁ, সল্ট অ্যান্ড পেপার বলা হয়, এটা আমার ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে অনেক ইউজ হয়। এই ইমেজটা মেনলি হচ্ছে এই সল্ট অ্যান্ড পেপার নয় যে ইমেজ, সেটা আমি মেনলি ক্লিয়ার করার ট্রাই করব। বাট আই গেস আপনারা বুঝতে পেরেছেন। এখন এই ইমেজটাকে আমি আবার কি করতে চাচ্ছি, গ্রে স্কেলে হচ্ছে যে কনভার্ট করতে চাচ্ছি। তাই আমি আবার কি করলাম, CV2 CBT কালার, এই ফাংশনটা দিয়ে আমি মেনলি হচ্ছে তাকে কালার BGR টু গ্রে করলাম। আগে আমি BGR টু কি করছি, RGB করেছিলাম, আমি অ্যাগেন আবার তাকে গ্রেতে কনভার্ট করছি। করার পরে আমি তার আবার কি, এখন যদি আমি জিনিসটা হচ্ছে আবার রান করি এই কোডটা, তখন আমি কি দেখতে পাবো, এটা গ্রে ভার্সনটা দেখতে পারবো। আপনাদের যদি আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই, সেটা হচ্ছে আমি কিছুদিন আগে এই ফুল জিনিসটাই একটা হচ্ছে আপনার প্যারোটের পিক দিয়ে করেছিলাম। আমি যদি এটাকে পুরাটা রান করি, হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে।
Okay. আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে যে ক্লাস শেষে আপনাদেরকে হচ্ছে কোড গুলো হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিব। আপনারা একটু কষ্ট করে হচ্ছে জিনিসটা একটু কপি করে নিয়ে তাহলেই হবে, বা আমি ফাইল করে আপনাদেরকে দিয়ে দিব, প্রবলেম নাই। ওকে, লাস্ট পর্যন্ত আমরা কতটুকু মানে আপনারা শুনেছিলেন একটু যদি বলতেন। আমি তো ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমি বলতেইছিলাম, আমি জানি না হচ্ছে আপনারা কতটুকু শুনতে পাইছেন, একটু কেউ যদি বলতেন। হ্যালো, এম আই অডিবল? Yes. Then আপনারা কতটুকু পর্যন্ত লাস্ট পর্যন্ত শুনেছেন আমার কথা, কেউ যদি একটু বলতেন। আমি তো প্রায় নয়েজ রিডাকশন পর্যন্ত এক্সপ্লেন করে ফেলেছিলাম, বাট দেন আই কেম টু নো আই ওয়াজ ডিসকানেক্টেড। লাস্ট ওই 8 GB থেকে গ্রে স্কেল কনভার্সন ওকে, আচ্ছা, আমি আরেকবার বলি, যেটা আমার হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত আমরা যখন সিবি2 তে ইমেজ রিড করি, ইমেজ রিড করাটা হচ্ছে সে আরজিবি ইমেজ কে বিজিআর এ কনভার্ট করে ফেলে। হ্যাঁ, মানে আমার যদি আরজিবি আকারে যদি কোনো ইমেজ থাকে, সেই ইমেজটা কি হয়ে যায়, বিজিআর হয়ে যায়, মানে উল্টা হয়ে যাচ্ছে। ব্লু আগে মানে রেডের জায়গায়, দেন ব্লুটা মানে রেড হয়ে যাবে, গ্রিনটা গ্রিনই থাকবে, আর রেডটা হচ্ছে ব্লু হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। দ্যাট টাইম উই অ্যাগেন ডু again make it grayscale image, which is, we already know that grayscale image is 8-bit image, and you can easily see that it will give you the array of unsigned integer 8. Okay, that's why we are going to again convert it the grayscale image, which is by using cb2.color bezier to gray. Then we are going our main part, which is called the image processing part, which includes noise reduction, then contrast enhancement, and also we can call it the filtration. And for noise reduction, as our image contains so many noise, here you can see that there is so much pinch of salt and pepper like feel, and for this reason there are some specific filter for this kind of images. Here we use Gaussian blur. It is not so much good. You can also use the median or average filter, which by which you can easily get the clear picture. As sometimes if there any discrepancy happens, some images will not be good when it is taken by the physician. For this reason, we have to pre-process it by denoise it, or using the contrast or enhancement. As we know that in the analysis of image part, there are two things. One is contrast and another is brightness. We have to maintain these two things. And here if you see, I'm using the Gaussian blur filter, and as we know, as you see that there, I have already done the grayscale image. Here I have taken input as grayscale image, then I have give the dimension, which is 5x5 which dimension is 5x5, and here the
filter filter value is 0. It means like that I am giving no filtration. If you give 1 2 3, like if you give value as per you desire, then you can get the clear picture. This zero, the place of 0 is mainly the অনেকটা এখানে পাওয়ার হিসেবে কাজ করতেছে আর কি গসিয়ান ব্লারের। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আপনার যদি আমরা যদি এই জিনিসটা রান করি, হ্যালো, Yes, ma'am. কেউ কি কিছু বলছেন? কেউ কি কিছু বলছেন? It is not clear. You can use the chat box. আচ্ছা, এখানে আমি পুরো দোটানায় পড়ে যাচ্ছি, আমি বাংলায় কন্টিনিউ করব নাকি ইংলিশে কন্টিনিউ করব। As you know, Bengali is our mother tongue. It is so much feasible for me to talk in Bangla. I know it is difficult for you to understand while I'm starting with English, but for the international participant, I have to continue it. Okay, here you can get the denoised image. I have already run it. You can see it is quite clear before if I compare it with the first one. Here is the original one. If you see, this is the original one. Okay. This is the original one grayscale image, and if I go the denoised one, you can see the salt and pepper feel is অনেকটাই হচ্ছে কমে গেছে, you can see it. আচ্ছা, এখন আমার পরের ধাপ কি বললাম, আমার পরের স্টেপটা হচ্ছে যে কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট। আমি কিভাবে কন্ট্রাস্টটাকে এনহ্যান্স করতে পারবো, দ্যাট টাইম আমাকে অবশ্যই আই হ্যাভ টু ফোকাস অন হিস্টোগ্রাম। এটা কি করে, মেনলি আমার প্রত্যেকটা জায়গায় আমার ইন্টেন্সিটি একদম পুরো ইকুয়ালাইজ করে দেয়। আমি যখন ইকুয়ালাইজ করে দিব ইন্টেন্সিটিটা, তখন সব জায়গায় আমার কন্ট্রাস্টটা অনেক ভালো থাকবে। বাট এই জিনিসটা সব ক্ষেত্রে, সব মেডিকেল ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে ইট ইজ নট গুড। বাট আমরা যখন প্রথমবার শিখতেছি, তখন আমি যখন কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট সম্পর্কে মানে জানতে যাব, তখন ফার্স্টে আমরা হিস্টোগ্রাম যখন আঁকাইতে যাই, তখন এটা আমি ইকুয়ালাইজ হিস্ট এই লাইব্রেরিটা ইউজ করে থাকি আর কি। এক্ষেত্রে আমি হচ্ছে ইনহ্যান্সডের জন্য এই আমার ফাংশনটা ইউজ করলাম। ফাংশনটা ইউজ করার পরে এক্ষেত্রে অবশ্যই আমার ইনপুট হিসেবে থাকবে আমি যে ডিনোয়েস্ট ইমেজটা পাইছি সেটা। দেন আমার হচ্ছে অ্যাগেন আমি আমার যে সাইজটা, আমার ডেজার ফিগার সাইজটা আমি এত বড় চাচ্ছি না, আমি 6x6 ডাইমেনশনের একটা ফিগার সাইজ চাচ্ছি। দেন আমার হচ্ছে যে এখানে আমি যে ইমেজটা পাবো, ইনহ্যান্স ইমেজটা, সেটা আমি শো করতে চাচ্ছি। সেক্ষেত্রে তার নাম হিসেবে আমি গ্রে দিলাম। দেন হচ্ছে যে আমার সি ম্যাপ হচ্ছে গ্রে দিলাম। আর দেন হচ্ছে যে আমার কন্ট্রাস্ট ইনহ্যান্সড ইমেজ হিসেবে সেটাকে আমি দেখতে চাচ্ছি। আর এক্সিস হিসেবে আমি মানে এক্সিসে এক্স ওয়াই জেড আমি কোনো ভ্যালু দেখতে চাচ্ছি না, এই কারণে অফ করে দিলাম। দেন প্লট শো দিলাম। এক্ষেত্রে এখন আমি যদি ইনহ্যান্সড ইমেজটা দেখি, তখন আমার ইনহ্যান্সড ইমেজটা দেখতে হবে এরকম। এখন আপনাদের কোশ্চেন হইতে পারে যে এখানে দেখেন ইনহ্যান্স যখন করলাম, কন্ট্রাস্ট হচ্ছে যে আমার ইকুয়ালাইজ করছে, তখন একটা পার্থক্য ক্রিয়েট হয়েছে। এখানে আমার কয়েকটা জায়গায় হচ্ছে আমার এই যখন আমি ডিনোয়েস ছিল, তখন আমি দেখতেছি পুরো হোল এরিয়াটা এখানে একদম পুরোই হোয়াইট ছিল, হোয়াইটিশ ছিল। আমি আমার যে ব্রেনের যে কতগুলো হচ্ছে যে আমার মানে ব্ল্যাকিশ এরিয়া গুলো ছিল, সেগুলো স্পষ্ট ছিল না। কন্ট্রাস্ট করার পরে দেখেন আপনার ব্ল্যাকিশ এরিয়া এবং হোয়াইটিশ এরিয়ার মধ্যে একটা ডিফারেন্সিয়েট ক্রিয়েট হয়েছে। আর এখানে একটা কি হয়েছে, আমার একটা যে টিউমারের একটা যে ফরমেশন আছে, এই টিউমার ফরমেশনেরটাও একটা একদম পুরো ব্রাইট একটা ইমেজ আমার ওই এরিয়াটাতে দিচ্ছে। I can see the bright I can differentiate the dark and bright side of the image.
আফটার দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমার হচ্ছে যে সেগমেন্টেশন পার্ট, আমার হচ্ছে যে স্টার্ট হচ্ছে। এই সেগমেন্টেশন পার্টটাই কি করে, আমার মেইনলি হেল্প করে যে আমার ব্রেন টিউমার আছে কিনা, ডু আই হ্যাভ লাঞ্চ নোডিউলস, ডু আই হ্যাভ সেল নিউক্লিয়াe অর স্কিন lesions, and and here I'm using threshold function, which also belongs to CV2. এখানে বলতে পারেন যে আপনার CV2 দিয়ে আমি ম্যাক্সিমাম কাজ করে ফেলতেছি লাইব্রেরিটা দিয়ে। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আমি সাইকিট ইমেজ ইউজ করলাম না কেন, আসলে আমার সাইকিট ইমেজ লাগতেছেই না, দ্যাটস ওয়াই আই এম নট calling the library of scikit image. You can also use scikit image for loading or filtering the images, but I'm using CV2. It helps me to do everything. And here I'm using the OTSU thresholding, যেটা আমার হচ্ছে সেগমেন্টেশনে হেল্প করতেছে। এটা আমার এখন কোয়াইট পপুলার nowadays. You can also use the other segmentation procedure, and here I am doing the segmentation using the OTSU thresholding, যেটা আমার হচ্ছে যে হিস্টোগ্রাম অ্যানালাইজ করে সে মেইনলি হচ্ছে যে নিজেই ঠিক করে নেয় আমার থ্রেশহোল্ডের ভ্যালু কত দেওয়া লাগবে, আমার নিজে থেকে তখন থ্রেশহোল্ডের ভ্যালু দেওয়া লাগে না। এখন আপনারা বলতে পারেন যে আপনি যে বারবার থ্রেশহোল্ড কথাটা বলতেছেন, এটা আসলে কি? আসলে আমি বলে দিই যে যদি আমার যেমন ধরে আমি একটা রেঞ্জ দিয়ে দিই, আমি বললাম যে 60-এর উপরে ইন্টেন্সিটি যেগুলা থাকবে তুমি সেগুলাকে নিবা, আর 160-এর নিচে যেগুলা থাকবে সেগুলাকে নিবা। মানে আমার 60 থেকে বড় আর 160 থেকে ছোট, এই এতটুকুর মধ্যে যারা যারা থাকবে তুমি তাদেরকেই হচ্ছে যে কি করবা, বাউন্ডারির মধ্যে রাখবা, আর অন্য কাউকে বাউন্ডারির মধ্যে রাখবা না। হ্যাঁ, মানে হচ্ছে তুমি একটা বাউন্ডারি ক্রিয়েট করবা এতটুকু রিজনের মধ্যে। এখন আমি তো জানি না আসলে আমার ইয়াতে ব্রেন টিউমারের ডেনসিটি কত, সরি ইন্টেন্সিটি কত। হ্যাঁ, সেক্ষেত্রে তো আমাকে বারবার ম্যানুয়ালি পুট দিয়ে দিয়ে বলতে হবে যে এত থেকে এতর মধ্যে দেখে আমার ইমেজ দেখে দেখে বলতে হবে যে আমার এই এরিয়াটার মধ্যে আসলে সেগমেন্টেশন হইতেছে। হ্যাঁ, এই যে যেমন ধরেন এখানে কি হচ্ছে, সেগমেন্ট হইলো না, এই যে ব্ল্যাক আর হচ্ছে যে আমার হোয়াইট এরিয়া একদম ফুললি আমার একটা এরিয়াটা একদম পুরো ডিভাইড হয়ে গেছে। এই এরিয়াটাকে আমি হচ্ছে বলতে পারি যে আমার সলিড এরিয়া, আর এটা হচ্ছে আমার লিকুইড এরিয়া, ব্ল্যাক স্টেটাস। ওকে, এরপরে হচ্ছে আপনার এই OTSU থ্রেশহোল্ডিংটা নিজে থেকেই হচ্ছে হিস্টোগ্রাম অ্যানালাইজ করে বলে দেয় যে আমার আসলে এই থেকে এতটুকু থ্রেশহোল্ড নিলে আমি হচ্ছে টিউমারটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো। হ্যাঁ, তখন সে নিজে থেকে নিয়ে নেয়, আমার নিজের কোনো কাজ করা লাগে না। তাই আমি এই ফিল্টারটা আমি এই থ্রেশহোল্ডিংটা ইউজ করছি। এরপরে আপনারা যদি খেয়াল করেন, আমাদের মেইন পার্ট এখন কি হলো, মেশিন লার্নিং এ আমার ফিচার এক্সট্রাকশন করতে, ফিচার এক্সট্রাকশনের যে সাইজ পাইলাম, এরিয়া পাবো, সার্কুলারিটি পাবো, ওগুলার ভ্যালু আমি কিভাবে বের করব? তখন এই সেগমেন্টেশনের মাধ্যমে আসলে আমি এই ভ্যালুগুলা বের করতে পারি। যেমন ধরেন এখানে আমার কি আছে, এই যে আমার মেশিন লার্নিং যখন করি তখন যেহেতু আমার টিউমারের সাইজ দিয়ে বলতে পারি যে সে আসলে কি বিনাইন নাকি হচ্ছে ম্যালিগনেন্ট, এই জিনিসটা যেহেতু বলতে পারি, আবার হচ্ছে আপনার স্টেজ কত সেটা বলতে পারি, তাই আমার কি লাগবে, তার সার্কামফারেন্স লাগবে, সার্কুলারিটি লাগবে, তার মিন ইন্টেন্সিটি লাগবে, তার হাইট এন্ড উইডথ লাগবে, পেরিমিটার লাগবে, এরিয়া লাগবে। এগুলো এখন আমার বের করা লাগবে, যেহেতু আমার সেগমেন্টেশন শেষ। সেগমেন্টেশন থেকে আমি হচ্ছে এখন এই এরিয়ার ধরলাম যে আমার যখন 50 থেকে বড় থাকবে এরিয়াটা, সেটা হচ্ছে যে কি হচ্ছে আমার সেই এরিয়াগুলো তুমি ক্যালকুলেট করো। পরে আবার বললাম যে হচ্ছে তুমি বাউন্ডিং বক্স ক্রিয়েট করো, আর তারপরে বলতে পারি যে সার্কুলারিটি, এই যে আমার ব্রেন, আমার যে টিউমারটা আছে, টিউমারের যে এই সার্কুলার এরিয়া যেগুলো পাবা সেগুলো তুমি একটা এরিয়া বের করো। তারপর হচ্ছে আপনার কি হতে পারে, তাদের হাইট এন্ড উইডথ বের করো, লেসিয়নের ডাইমেনশন বের করো। তখন আমি কোড ইউজ করে আমি হচ্ছে যে ওদের সাইজ আবার এরিয়া দেন হচ্ছে পেরিমিটার গুলো বের করে ফেলতে পারবো। দেন এগুলাই হচ্ছে মেইনলি আমার ইনফরমেশন, কারণ আমি ইমেজ থেকে কি ফেচ করতেছি, ইনফরমেশন ফেচ করতেছি। এই ইনফরমেশন গুলাই তো মেইনলি আমার কি হচ্ছে মেশিন লার্নিং এর ক্ষেত্রে বা ডিপ লার্নিং এর ক্ষেত্রে আমি তাদেরকে কি হিসেবে দিব, ইনপুট হিসেবে দিব। তখন ওইটা থেকেই তারা কি আমাকে আউটপুট দিবে যে আসলে তুমি কোন স্টেজে আসো, বা আমি 10,000 জনের হচ্ছে যে ইমেজ নিলাম, ওদের হচ্ছে 5 বছরের মধ্যে হচ্ছে যে তাদের ক্যান্সার হওয়ার পসিবিলিটি কেমন, বা তাদের হচ্ছে যে কি হইতে পারে, তাদের সেল লেসিয়নের পরিস্থিতি কেমন, এগুলা বোঝার জন্য আমি হচ্ছে একটা
মডেলকে ট্রেন করব যখন, তখন আমাকে এই ভ্যালুগুলোই দিতে হবে। এখন এই ভ্যালুগুলো যখন পাওয়ার পরে মেইন টার্গেট হচ্ছে আমার মেশিন লার্নিং যদি করতে চাই তাদেরকে আমি এই ভ্যালুগুলো দিয়ে হচ্ছে ট্রেন করাবো। ট্রেন করায় দেন টেস্ট ভ্যালিডেটেড আপনার হচ্ছে যে ডাটা থাকে, আমি বিভিন্ন সেগমেন্টে ভাগ করে দেন আমার সেটা আমাকে হেল্প করবে টু আইডেন্টিফাই হাউ মেনি পিপল আর ইন ডেঞ্জার অফ টিউমার। ঠিক আছে, এটা হচ্ছে মেইনলি একটা ব্রিফ, একটা আপনাদের সামনে আমি পুরো ইমেজ একটা ফেচ করা থেকে শুরু করে ইমেজ ইনফরমেশন গ্যাদার করা শুরু করে ফিল্টারিং থেকে শুরু করে সেগমেন্টেশন থেকে শুরু করে কিভাবে আমি হচ্ছে তাকে মেশিন লার্নিং এ ইউজ করতে পারবো বা হেলথ কেয়ারে ইউজ করতে পারবো সেটার একটা ব্রিফ আইডিয়া আর কি দেওয়া। এখন আপনারা বলতে পারেন যে হচ্ছে হয়তো অনেকের অনেক কিছু ক্লিয়ার হচ্ছে না, মানে কোড সম্পর্কে তেমন ধারণা দেওয়া কেন হয়নি। আসলে যেহেতু এটা একটা ইন্ট্রোডাকশন ছিল, মানে একটা ইন্ট্রোডাকশন সেমিনার ছিল, এটা যে 2টা 3টা বা 4টা একটা 4টার একটা ঠিক আছে একটু হ্যালো ক্লাস কি আছে হ্যালো যা থাকে আর স্ট্রেট ডক্টর দিয়ে না প্যারাসিটামল দিয়ে, যদি কোনো কিছু না থাকে। ও হচ্ছে ভারী কাজ করছে তো ওখানে এক ফোঁটা কোনো পানি নাই, আনতাছে পাগলের মতো। ও ভারী কাজ করছিল 200। হ্যাঁ হ্যাঁ, স্টিজের ফুল হেলদি। ওর হচ্ছে ওই 10-15 দিন আগে হচ্ছে ভারী কাজ টারি কাজ করছে, হ্যালো ওখানে একটু চাপ টান লাগছে আর কি। হ্যালো, হ্যালো কেউ কি কথা বলছেন? মাইকটি একটু মিউট করবেন প্লিজ। আচ্ছা, আমার সেশন প্রায় শেষের দিকে, মানে আমি আপনাদেরকে হয়তো বা একটা ব্রিফ আইডিয়া দিতে পারছি কিভাবে হচ্ছে যে আমি মানে পাইথনটাকে ইউজ করে একটা ইমেজ রিড করা থেকে শুরু করে একদম প্রসেস করে কিভাবে আমি একটা মডেলকে দাঁড় করাতে পারবো বা বিভিন্ন রিসার্চে আমার মেডিকেল ফিল্ডে কিভাবে ইউজ করতে পারবো তার একটা ব্রিফ আইডিয়া হয়তো আপনারা জেনেছেন। এখানে আমি আসলে নিজে দুঃখিত, কারণ একটা ক্লাসের মাধ্যমে আপনাদের কোডিং শেখানো আমার সম্ভব না। আমি একটা ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি, হয়তো অনেকে বুঝতে পারেননি, হয়তো অনেকে বুঝতে পেরেছেন। আর আমার অনেক সীমাবদ্ধতা ছিল, হয়তো ভালোভাবে বুঝাতে পারিনি। কারো যদি কোনো প্রবলেম থাকে আমি হচ্ছে আমার স্লাইডেই আমার হচ্ছে যে ফার্স্ট ইন্ট্রোডাকশন স্লাইডে হচ্ছে যে আমার ইমেল অ্যাড্রেস আছে, আপনারা সেই অ্যাড্রেসটা হচ্ছে যে নিয়ে নিতে পারেন। আপনাদের কোশ্চেন গুলো হচ্ছে যে আমাকে আস্ক করতে পারেন। আর আর কোডের ব্যাপারটা একজন চেয়েছিল ফাইলটা, হয়তো আপনি আমাকে ইমেল করেন, এই জিমেইলে আমি আপনাকে ফাইলটা দিয়ে দিব ইনশাল্লাহ। যা যা ইমেল করবেন তাদেরকে আমি ফাইল দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যারা মাত্র নতুন শিখতেছেন তাদের জন্য ওপেন সোর্স হিসেবে কিন্তু পাইথন আপনাদের অনেক হেল্প করবে। আমি যদি যে আপনাদের একটা এক্সাম্পল হিসেবে বলি, আপনি এক একটা লাইব্রেরি সম্পর্কে যদি জানতে চান, যেমন ফার্স্টে আপনি হচ্ছে ম্যাটপ্লট লিবের কথা যদি বলি বা ওপেন সিভি কথা বলি, যেটা আমরা CV2 দিয়ে আমরা হচ্ছে লোড করছি। আপনি সার্চ দিলে, এই যে আমি একটা সার্চ দিলাম, আমি সাথে সাথে হচ্ছে যে আমি একটা এই যে গিক্স নামের একটা হচ্ছে যে আমি পেজ পেলাম, সেটাতে দেখলাম যে অনেক সুন্দর করে হচ্ছে তারা এক্সপ্লেন করে দিছে আমি আসলে এই ওপেন সিভি দিয়ে কি কি করতে পারি। এই যে ইমেজ রিসাইজিং করতে পারি, দেন হচ্ছে যে রোটেশন করতে পারি, এছাড়া হচ্ছে আপনার দেন রোটেশনের সাথে সাথে সরি আমার কথা কি শোনা যাচ্ছে? Yes, ma'am. ওকে, আচ্ছা, আপনারা হচ্ছে এই যে ওপেন সিভির মাধ্যমে কি কি করতে পারবেন সেটা হচ্ছে ইমেজ শেয়ারিং করতে পারবেন, রোটেশন করতে পারবেন, রিসাইজিং করতে পারবেন, এন্ড হচ্ছে যে ট্রান্সলেশন করতে পারবেন, শেয়ারিং করতে পারবেন, নর্মালাইজেশন করতে পারবেন। আমি যদি আসলে বলতে চাই অনেক কিছু বলার আছে, আমি শুধু সারফেস লেভেলে গেছি, জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন। আর সাথে যে যেমন ধরেন আমি যদি আবার ওপেন ম্যাটপ্লট লিবের কথা বলি, এই যে ম্যাটপ্লট লিবে আমি কি কি করতে পারি এখানে পুরো আমার ডিসক্রিপশন দেওয়া আছে। আপনি একটা সার্চ দিবেন, এক একটা লাইব্রেরি সম্পর্কে আপনার প্রচুর ডিটেলস আপনার পেয়ে যাবেন, আপনি কি কি করতে পারবেন। আপনার দরকার মতো আপনি আপনার ইমেজ প্রসেসিং এর জন্য যা যা লাগবে আপনি সেটা ইউজ করতে পারবেন। আমি তো আপনাদের ধারণা দিয়েছি, হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আসলে আমাকে ফার্স্ট
একটা ধাপের পরে আরেকটা ধাপে কি কি করতে হবে, ঠিক না? এখন যদি আপনাদের ফার্দার কোনো কোশ্চেন থাকে, আমি আপনারা হয়তো আমার এই যে ইমেল, আমি আপনাদের আমার ইমেল আইডিটা মেসেজ দিয়ে দিচ্ছি, এটা আপনারা নিয়ে নিতে পারেন। সামিয়া যে আচ্ছা, আমি দিয়ে দিয়েছি। এখানে আপনারা ইমেল করলে আমি আপনাদের হচ্ছে ফার্দার কোশ্চেন গুলো আমি আনসার করে দিব। আর এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে, ইউ আর ওপেন টু আস্ক এনি কোশ্চেন, আমি আনসার দেওয়ার ট্রাই করব। আর কোডের যে কথা যেটা বলেছেন একজন, আমি ওটা ইমেলের মাধ্যমে দিয়ে দিব ইনশাল্লাহ। আমাকে একটু নক দেন। আচ্ছা, আমরা যখন এক্সরে কিংবা ইউএস আল্ট্রাসোনোগ্রাফি করতে যাই বা যে কোনো ইমেজ আমরা করতে যাই, তখন মানে অনেক সময় আর্টিফেক্ট আসতে পারে, তাই না? মানে ধরেন যে জি জি ইমেজটা ধারণ করছে তার ফল্টের কারণে হোক বা কোনো মেশিনের ফল্টের কারণে হোক, অনেক সময় আর্টিফেক্ট আসে। সো এই আর্টিফেক্টটা কি মানে পাইথনের মাধ্যমে ডিটেক্ট করা সম্ভব? যেমন ধরুন আপনি যেটা দেখিয়েছেন যে টিউমার, সো এই টিউমারটা আসলে আর্টিফেক্ট নাকি আসলে টিউমার, এটা কি পাইথন ডিটেক্ট করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আপনি তো হচ্ছে যখন একটা ইমেজ দেখবেন, আপনি এটা প্রসেসিং এর জন্য যোগ্য কিনা ওটা আপনার দেখেই বুঝে ফেলতে পারবেন। এখন হচ্ছে যে আপনি একটা ভালো একদম পুরো মনে হচ্ছে যে আপনি একদম ফুল ক্লিয়ার একদম 4K ইমেজ একটা নিছেন, ঠিক আছে, কিন্তু ওইটার ক্ষেত্রেও দেখবেন যে অনেকগুলো ডিফেক্ট আছে, আপনাকে ইমেজ প্রসেসিংটা করাই লাগবে। যখন আপনি যে স্টেপস গুলো যেটা বললাম, ফার্স্টে আমি কি করলাম, ইমেজ রিড করলাম, রিড করার পরে হচ্ছে নয়েজ রিডাকশন করলাম, রিডাকশনের পরে দেন আমি কি করতেছি, এনহ্যান্সমেন্ট করতেছি, এরপর সেগমেন্টেশন করলাম, দেন আমি হচ্ছে যে আমার আদার যে ফিচার এক্সট্রাকশন সেগুলো করলাম। এগুলো যখন আপনি করবেন বিভিন্ন ফিল্টারের থ্রোতে যখন সে যাবে, আপনার অটোমেটিক আর্টিফেক্ট গুলো চলে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। এবং হচ্ছে আহ উম, যেটা যেটা একটা ইয়ে ছিল, মানে নিউরোলজিক্যাল ইয়ে করার জন্য নিমস দিয়ে একটা কোড ছিল আর কি, আপনি বলেছেন, আমি এই জি মুহূর্তে আসলে মনে করতে পারছি না। তো এটা কি হ্যাঁ আসলে যেমন ধরুন আমরা ব্রেন এর এক্সরে করলাম অথবা হচ্ছে আমরা বোনের এক্সরে করতে পারি, হ্যাঁ, তখন কি সেটা আলাদা কোড হবে? মানে বোনের জন্য একটা বা ব্রেনের জন্য আরেক রকম, অথবা মাসেলের জন্য হচ্ছে আরেক রকম? আচ্ছা, না না, এটা হয় কি, আপনার যেমন ধরেন আপনি একটা হসপিটালে আছেন, হসপিটালের তো একটা নিজস্ব হচ্ছে যে আপনার ইয়া থাকে, মানে প্রত্যেকটা ইমেজ তো ওদের ওদের একটা কি ডাটাবেজে থাকে, ওই ডাটাবেজে ওরা ধরে নেয় যে হচ্ছে আমার ইমেজ গুলো যেগুলো আছে মেডিকেল ইমেজ, সেগুলো আমি ডাইকম ফরম্যাটেই সেভ করব। বুঝতে পারছেন? আর নিউরো সায়েন্সের যে জিনিসগুলো আছে সেগুলো আমার এনআই ফরম্যাটেই আমি হচ্ছে সেভ করতেছি। হ্যাঁ, ওইভাবে এটা ওই মেডিকেলের জন্য এটা মানে হসপিটাল বা আপনার আদার যে মেডিকেল সেক্টর আছে ওরা ওইভাবে ওই জিনিসটা সেভ করে। এখন ওই ইমেজটা যখন আপনাকে ওরা ডেলিভার করবে, তখন ওই ডাইকম থেকে আপনি আপনার ডিজায়ার ফরম্যাটে আপনি নিতে পারবেন, ঠিক আছে? আপনাকে ডাইকম নিয়ে বা এনআইএফটিআই যেটা আমি যেটা বললাম আর কি, নিউরো সায়েন্সের যেটা আছে সেটা নিয়ে আপনাকে টেনশনই করা লাগবে না। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কারো কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো কি কোশ্চেন আছে? ইজ দেয়ার এনি কোশ্চেন? ম্যাম আমাদের কি রেকর্ডিং ক্লাস প্রোভাইড করা হবে? এটা মেনলি যিনি যে তিথি রানী পল আপু, উনি আপনাদের বলতে পারবেন। শি মে ডু, আই থিঙ্ক। আচ্ছা, আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা, ওকে, তাহলে আমি মনে করছি শেষ করা যায়, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে। আচ্ছা, আমরা তো হচ্ছে মানে আপনি কোডিং পর্যন্ত বলেছেন আর কি, কিন্তু কোডিং করে এরপরে যে ইমেজ গুলা পাইথন শো করবে, ওটা থেকে তো আমাদের ইন্টারপ্রিটেশন করা লাগবে, যেটা হচ্ছে মেইন আর কি। এখন সেই ইন্টারপ্রিটেশন করার জন্য আসলে আমি কি করব, আমার মানে এটা এই কিভাবে যে আমি বুঝবো আর বললাম কি? না আপনাকে, এই যে সেগমেন্টেশন আমি করলাম, এই যে দেখেন, হুম, আপনি কি দেখতে পারতেছেন? ও আচ্ছা, সরি, আমি তো শেয়ার অফ করে দিয়েছি। ওকে,
আচ্ছা আচ্ছা দেখেন, আপনি কি দেখতেছেন? হ্যাঁ, আপনারা দেখতে দেখতেছেন? পাচ্ছি, দেখতে পাচ্ছি। ওকে, এখানে খেয়াল করবেন যে আমি কি বললাম, সেগমেন্টেশনের পরের পার্টি হচ্ছে আমি কি বের করতে পারবো, এরিয়া বের করতে পারবো, ঠিক না? এরিয়া, যেটা আমার টিউমার সাইজ ডিটেক্ট করতে হেল্প করবে। দেন প্যারামিটার যদি লাগে, মানে যেটা বাউন্ডারি কমপ্লেক্সিটি, ওটা হেল্প করবে। দেন উইথ হাইট রেশিওন ডাইমেনশন বের করতে আমার হেল্প করবে। এখন এটিকে আমার ফুললি কিসের উপর নির্ভর করতেছে? সেগমেন্টেশনের উপর নির্ভর করতেছে। সেগমেন্টেশন করার পরে ওই ইমেজটাকে আমি হচ্ছে আমার ডেজায়ার, আমি যদি এরিয়া বের করতে চাই, এরিয়া বের করার জন্য আমি বিভিন্ন ধরনের থ্রেশহোল্ড দিয়ে আমি বললাম যে আমার টিউমারের সাইজ যদি, যেমন ধরেন 50 মিলিমিটার, ঠিক আছে, 50 মিলিমিটার যদি হয়, তাহলে তুমি তাকে হচ্ছে যে টিউমার হিসেবে ডিটেক্ট করো। আর মানে হচ্ছে যে সার্কুলার এরিয়াটা, আর যদি না হয় তাহলে সে হচ্ছে নর্মাল সেল, ওই হিসেবে ধরো। তাহলে সে অনুযায়ী সে এরিয়া বের করে তোমাকে দিবে, আপনাকে দিবে, সরি। দেন হচ্ছে আপনার যদি সার্কুলারিটি বের করা লাগে বা ইন্টেন্সিটি বা ডেন্সিটি বের করা লাগে, সে অনুযায়ী আপনি আপনার ডেজায়ার হচ্ছে যে ফাংশন গুলো ইউজ করে আপনার হচ্ছে ভ্যালু গুলো বের করবেন। এখানে যেমন ধরেন আমি সার্কুলারিটি বের করছি, এই যে দেখেন আমার এই যে এখানে আমার কি কি আছে অপশন দেখেন, এরিয়া আছে, এরিয়ার হচ্ছে যে সাইজ, আমার এরিয়ার সাইজ বের হইলো। এখানে হচ্ছে আমি একটা জিনিস ডিটেক্ট করছে, ওই একটা অনুযায়ী হচ্ছে যে ধরলো যে 3202.5, ঠিক আছে, এখানে ও এটা বের করলো। দেন হচ্ছে যে আপনার আরো যত এরিয়া আছে এরকম ভাবে সে 2টা এরিয়া বের করছে, লিস্ট অফ এরিয়া হচ্ছে 2। দেন সার্কুলারিটি বের করছে, সার্কুলারিটি হচ্ছে যে সে একটা সার্কুলারিটির মান বের করছে কতটুকু, সেটা সে বের করলো। এভাবে হচ্ছে যে আপনি যা যা অপশন চাবেন সে অনুযায়ী সে আপনাকে বের করে দিবে। ক্লিয়ার? এখন এই ইনফরমেশন গুলাই হচ্ছে কি আমার কি করতে সাহায্য করে, আমার হচ্ছে যে টিউমারটা বিনাইন নাকি ম্যালিগন্যান্ট, আমার হচ্ছে লাস্ট স্টেজে আছে নাকি ফার্স্ট স্টেজে আছে, সেটা আমার বের করতে হেল্প করে। এখন আপনি তো একটা দুইটা ইমেজ নিয়ে কাজ করবেন না, আপনি মেশিন লার্নিং এর ক্ষেত্রে তো আপনি একটা প্রেডিকশন করবেন। আপনি ধরলেন যে আপনি 10,000 বা 1 লক্ষ মানুষের ইমেজ নিয়ে কাজ করছেন যাদের হচ্ছে যে টিউমার আছে, টিউমার আপনি ধরলেন যে 1 লক্ষ মানুষের মধ্যে কতজন ফার্স্ট স্টেজে আছে সেটা আমি বের করতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনার এই যে ফার্স্ট স্টেজের জন্য আপনি একটা ভ্যালু দিয়ে দিবেন না প্রোগ্রামকে, ইমেজ দিয়ে ট্রেন করে, তখন সে ওইটাই হচ্ছে তার কি ইনপুট হিসেবে ধরবে। তখন ওইটা দিয়ে ক্যালকুলেট করে সে হচ্ছে যে বলবে যে যেমন ধরেন 1 লক্ষ মানুষের মধ্যে 200 জন মানুষের হচ্ছে 200 জন মানুষ ফার্স্ট স্টেজে আছে হচ্ছে তাদের ক্যান্সার বা টিউমার হওয়ার ব্যাপারটা, বুঝছেন? বুঝেছি। আচ্ছা, এটা তো বলেছেন হচ্ছে রিসার্চের ক্ষেত্রে, যখন হচ্ছে আমি মানে রিসার্চ পারপাসে হচ্ছে আমি কোনো একটা আউটপুট বের করতে চাচ্ছি, এটা শুধুমাত্র কি বলবো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কি ডায়াগনোসিস করার জন্য মানে আমরা ইউজ করতে পারি? হ্যাঁ পারবেন তো, কেন পারবেন না? কারণ হচ্ছে যে আপনার সেক্ষেত্রে হচ্ছে কি করতেছেন আপনি, এই যে প্রথম ধাপটুক সেগমেন্টেশনের পর আমি এরিয়া বের করলাম না, এরিয়া তো আমি একটা ইমেজ নিয়ে বের করছি, সেক্ষেত্রে একটা ইন্ডিভিজুয়াল মানুষের ইমেজ নিয়ে তো বের করতেছি। ওকে। ওকে, তাহলে আমরা কি শেষ করতে পারি? টাইম ওভার হয়ে গেছে। ওকে ম্যাম, তাহলে শেষ করে দিচ্ছি। অ্যাজ উই আমি কি শেষ করে দিব? হ্যাঁ, আর তো কোনো কোশ্চেন নাই, শেষ করে দিতে পারেন, আর টাইম ওভার হয়ে গেছে। ওকে ওকে। As we conclude today's session, I would like to sincerely thank Ms. Samia Jahan for her insightful presentation and valuable guidance on Introduction to Medical Image Analysis using Python for Health Research. I also extend my heartfelt thanks to all participants for joining and actively engaging in today's workshop. On behalf of BIIHR, thank you for being with us. We hope the session
contributes positively to your academic and professional journey. Have a wonderful evening and look forward to seeing you in our future programs. I request to all of you to stay here. As for the recording will be uploaded in YouTube. Okay, thank you.